ক্লাস 10 তোমাদের থার্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। ঠিক আছে, তোমাদের এটার আগের ভিডিওতে আমি প্রথম 5টা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হচ্ছে যেহেতু 10টা, 5টা আমি আগের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। কারণ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তার জন্য বাকি 5টা আমি আজকে এই ভিডিওতে তোমাদের বলে দেবো। এইটা দেখার আগে প্রথম পার্টটা তোমরা অবশ্যই দেখো, কারণ না হলে কিন্তু এখানেরগুলো একটু বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। ঠিক আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই সমুদ্র সৃষ্টির হচ্ছে পার্ট 1 যেটা, সেটা লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেখান থেকে প্রথমে তোমরা সেটা দেখবে, তারপরে হচ্ছে তোমরা এটা দেখবে যে, আর বাকি হচ্ছে 5টা। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে যে ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা কি হয় জানি যে সমস্ত বায়ুপ্রবাহের দিকেরও কিন্তু পরিবর্তিত হয়। যেমন দেখো গরমকালে আমরা হচ্ছে দক্ষিণী হাওয়া প্রবাহিত হয়, আবার শীতকালে কিন্তু উত্তরে হাওয়া প্রবাহিত হয়, তাই না? মানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুর দিক পরিবর্তিত হয়। আর যেহেতু আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি যে সমুদ্র স্রোত সৃষ্টির একটা কারণের মধ্যে রয়েছে বায়ুপ্রবাহ, তার মানে এই ঋতু পরিবর্তনের ফলে যেহেতু বায়ুপ্রবাহের দিকও পরিবর্তন হয়, তাহলে ঋতু পরিবর্তন সমুদ্র স্রোত সৃষ্টির একটা কারণ। এই যে ঋতু পরিবর্তনের ফলে যেহেতু বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হয়, তার ফলে কিন্তু বৃষ্টিপাতের কম বেশি হয়। যেমন হচ্ছে দেখো ওই মৌসুমি বায়ু গরমকালে যেহেতু জলভাগ থেকে আসে, তার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, ফলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। আবার শীতকালে হচ্ছে যেহেতু উত্তর দিক থেকে মৌসুমি বায়ু আসে, সেটা পুরোপুরি স্থলভাগের ওপর থেকে আসে, এর ফলে কিন্তু কোনো বৃষ্টিপাত হতে পারে না, ফলে শুষ্ক থাকে। এর ফলে যে সমুদ্র স্রোতটা সৃষ্টি হয়, সেটা কিন্তু দিকের পরিবর্তন হয়। যেমন দেখো আমরা দেখেছি যে এইটা ধরো ইন্ডিয়ার হচ্ছে মানে সাউদার্ন পার্ট, মানে দক্ষিণ ভাগটা এইখানে অবস্থান করছে ভারত মহাসাগর। এবার বলছে তার মানে কি এই ভারত মহাসাগরে, তার মানে কি সমুদ্র স্রোত তো অবশ্যই সৃষ্টি হচ্ছে। আর আমরা আগের ভিডিওতেই বলেছি যে ভারত মহাসাগরে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির জন্য দায়ী কোন বায়ু? মৌসুমি বায়ু। ঠিক আছে, মৌসুমি বায়ু গ্রীষ্মকালে বা বর্ষাকালে যখন হচ্ছে ভারতের মধ্যে প্রবেশ করে, এই জলভাগ থেকে প্রবেশ করে, ঠিক আছে, তখন এইটাকে আমরা কি বলি? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ঠিক আছে, তখন মৌসুমি বায়ুটা দেখো ঠিক ভারত মহাসাগর থেকে যে কিভাবে প্রবাহিত হচ্ছে, যে এটা কিন্তু উপরের দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে কি একটা উত্তরমুখী হচ্ছে স্রোত পরিলক্ষিত, তার মানে ভারত মহাসাগরের স্রোতটা কিন্তু তখন উপরের দিকে প্রবাহিত হয়। তাহলে উদাহরণ হিসাবে আমরা ঋতু পরিবর্তনে কি বলতে পারি? যে ভারত মহাসাগরে গ্রীষ্মকালে বা বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে একটা উত্তরমুখী সমুদ্র স্রোত কিন্তু পরিলক্ষিত হয়। আবার দেখো তার মানে কি জলটাকে ঠিক এইভাবে নিয়ে যাচ্ছে, তাই না? আবার দেখো যখন শীতকালে, আমরা কি জানি গরমকালে হচ্ছে দক্ষিণী মৌসুমি বায়ু, আর শীতকালে হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু, বা আমরা বলি না উত্তরে হাওয়া বইছে সেই জন্য ঠান্ডা লাগছে। তার মানে কি মৌসুমি বায়ুটা তখন কি মানে ফিরে আসতে থাকে ভারত থেকে। এবার তখন সেটা পুরোপুরি স্থলভাগের ওপর থেকে আসে, আর এটা যেহেতু জলভাগের ওপর থেকে আসে প্রচুর বৃষ্টি হয়, আর এটা স্থলভাগের ওপর থেকে আসে কোনো বৃষ্টি হয় না। এবার দেখো তখন এই বায়ুটার নাম কি থাকে? উত্তর পূর্ব আয়ন বায়ু। এবার দেখো তখন জলটা কোন দিকে তাড়িত করছে? উত্তর থেকে দেখো একটা দক্ষিণমুখী, মানে নিচের দিকে হচ্ছে একটা মানে একটা দক্ষিণমুখী স্রোত কিন্তু পরিলক্ষিত, কারণ এরপর জলটা কিন্তু এদিকে প্রবাহিত হবে বায়ুস্রোতের ফলে। তাহলে দেখো ভারত মহাসাগরে হচ্ছে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে একটা উত্তরমুখী স্রোত, আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে একটা দক্ষিণমুখী স্রোত কিন্তু ভারত মহাসাগরে পরিলক্ষিত হয়। তাহলে ঋতু পরিবর্তন এইভাবেই কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির মধ্যে প্রভাব বিস্তার করে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট আছে দেখো উপকূলের আকৃতি। উপকূলের আকৃতি মানে কি? তার মানে কি উপকূলে অবস্থানকারী ধরো কোনো ভূমিরূপ সমুদ্র স্রোত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে। মানে কি দেখো, কোনো উপকূলের মধ্যে বা সমুদ্র স্রোতের প্রবাহ বরাবর যদি কোনো দ্বীপ অবস্থান করে থাকে, ঠিক আছে, বা কোনো উচ্চভূমি অবস্থান করে থাকে, বা এরকম যদি কোনো কিছু অবস্থান করে থাকে ধরো উপকূল বরাবর, হ্যাঁ উচ্চভূমি হতে পারে, বা কোনো দ্বীপ বা যে কোনো ভূমিরূপ যদি অবস্থান করে, তাহলে দেখো কোনো জলধারা যদি এরকম যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে আমরা কি জানি? যে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। মানে কি সেটাকে মানে এটাকে এড়িয়ে যাওয়ার জন্য দুটো ভাগে ভাগ হয়ে যায়, কারণ সবসময় তো আর ক্ষয় করার ক্ষমতা থাকে না,
তখন কী হয় যে কোনো কিছুতে ধাক্কা পেলে বিভিন্ন শাখায় সেটা বিভক্ত, ধরো এখানে বিভক্ত হলো, আবার ধরো এখানে একটা বাধা পেলো, আবার এভাবে বিভক্ত হলে দেখো একটা সমুদ্র স্রোত বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এই যে উপকূলের আকৃতি সমুদ্র স্রোতের প্রবাহ পথে যদি কোনো এরকম ভূমিরূপ অবস্থান করে, তখন কি হয়, সমুদ্র স্রোতের বাধা পেয়ে সেটা কিন্তু বিভিন্ন শাখায় কিন্তু বিভক্ত হয়ে গিয়ে নতুন নতুন সমুদ্র স্রোত সৃষ্টি করে। কারণ দেখো, এটা দেখো এখানে আমি এঁকেছি কম ডিস্টেন্সে, এত তো কম ডিস্টেন্সে থাকে না। ধরো এইখানে, ধরো তুমি যদি এইখানে থাকো, তুমি যদি এখান থেকে, তখন তোমার এটাকে একটা নতুন স্রোত মনে হবে। অথচ দেখো এই স্রোতটা কিন্তু এই স্রোতে, কিন্তু আমি যদি এটাকে দেখি, এখানে দাঁড়িয়ে দেখি, তখন তো এই স্রোতটাকে দেখতে পাচ্ছি না। তখন এই যে স্রোতটা আসছিল, তখন এইখানে থাকা মানুষ এই স্রোতটাকে দেখতে পাচ্ছে, আবার এই একই স্রোতকে এখানে থাকা মানুষ অন্যভাবে দেখছে। এই জন্য এই অঞ্চলে অন্য নাম হয়ে যাচ্ছে, আবার এই অঞ্চলে গিয়ে কিন্তু অন্য নাম হয়ে যাচ্ছে, কারণ তারা তো আর এটা দেখতে পাচ্ছে না। তখন সেই অঞ্চলে গিয়ে এই নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে, এখানে থাকা মানুষ সেটাকে আরেকভাবে স্রোতটাকে দেখতে পাচ্ছে। তাহলে উপকূলের আকৃতি যেহেতু সমুদ্র স্রোতকে বাধা দেয়, ফলে সেটা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়, বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যাওয়ার ফলে নতুন নতুন সমুদ্র স্রোত সৃষ্টি হতে থাকে। এটার উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, যে আটলান্টিক মহাসাগরের মধ্যে কিন্তু দক্ষিণ নিরক্ষীয় স্রোত কি হয়, ব্রাজিল উপকূলে কিন্তু সেটা বাধা পেয়ে ব্রাজিল স্রোত ও ক্যালিফোর্নিয়া স্রোতের সৃষ্টি করে। দক্ষিণ নিরক্ষীয় স্রোত মানে কি, এই যে পৃথিবীর মাঝ বরাবর গেছে নিরক্ষরেখা, ঠিক আছে, যেটা হচ্ছে নিরক্ষরেখার ওপর থেকে যে স্রোতটা প্রবাহিত হয় সেটা উত্তর নিরক্ষীয় স্রোত, আর যেটা নিচ থেকে প্রবাহিত হয় সেটা কি হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ঠিক আছে। এবার দেখো, যেহেতু নিরক্ষরেখার হচ্ছে এই যে দেখো, এই যে আটলান্টিক মহাসাগরটা যেখানে অবস্থান করছে, ঠিক আছে, সেখানে আটলান্টিক মহাসাগরের মানে আন্ডারেই কিন্তু এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা কিন্তু পড়ছে, ঠিক আছে। দক্ষিণ নিরক্ষীয় স্রোত কি হচ্ছে, এই ব্রাজিল উপকূলের মধ্যে বাধা পাচ্ছে, ব্রাজিল উপকূলের মধ্যে এরকম বিভিন্ন ভূমিরূপ অবস্থান করায় এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা এই ব্রাজিল উপকূলের মধ্যে বাধা পেয়ে, তার মানে আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিল উপকূলের মধ্যে বাধা পেয়ে সেটা দুটো শাখায় কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দুটো শাখার নাম কি, একটা হলো ব্রাজিল স্রোত, আরেকটা কি ক্যালিফোর্নিয়া স্রোত। ক্যালিফোর্নিয়া স্রোত, কারণ সবকটার মধ্যে উদাহরণ পড়তে হবে। যেমন ঋতু পরিবর্তনের ক্ষেত্রে আমরা ভারত মহাসাগরের উদাহরণটা পড়েছি। নেক্সট আছে দেখো, সমুদ্র তলদেশের প্রকৃতি, এটাও ঠিক উপকূলের আকৃতির মতো। উপকূলের আকৃতি মানে এটা ওপরে ধাক্কা খেয়ে বিভক্ত হচ্ছে, এটা সমুদ্রের তলদেশে। সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি মানে কি, তা আমরা কি জানি, সমুদ্র তলদেশের মধ্যে প্রচুর পরিমাণে শৈলশিরা থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে মালভূমি থাকে, বিভিন্ন যে টিলা জাতীয় বিভিন্ন রকম কিন্তু সমুদ্রের নিচে কিন্তু এরকম উচ্চভূমি কিন্তু অবস্থান করে থাকে, ঠিক আছে। তাহলে সমুদ্রের নিচে যখন ধরো সেটা অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়ে যাচ্ছে, অন্তঃস্রোতের বহিঃস্রোত কি সেটা আগেই বলেছি যে এর নিয়ে একটা আলাদা ভিডিও আছে। অবশ্যই সমুদ্র স্রোত সৃষ্টির আগে অন্তঃস্রোত, বহিঃস্রোত, উষ্ণস্রোত, শীতলস্রোত এই জিনিসগুলো কিন্তু ভালো করে দেখে নিও, তাহলে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো ভালো করে বুঝতে পারবে। আর এই পার্টটা দেখার আগে কিন্তু পার্ট 1টা কিন্তু অবশ্যই দেখবে, তাহলে কিন্তু আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। বিশেষ করে যখন অন্তঃস্রোত মানে সমুদ্রের ভেতর থেকে প্রবাহিত স্রোত যখন প্রবাহিত হয়, তখন কিন্তু তলদেশের প্রকৃতি কিন্তু এই অন্তঃস্রোতের উপর কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, ঠিক আছে। যেমন সমুদ্র তলদেশের মধ্যে ধরো শৈলশিরা, মালভূমি, গায়ট অবস্থান করে। গায়টটা কি, এটাও তোমাদের আমি আলাদা নোট হচ্ছে আমি দিয়ে দিয়েছি, তবু এখানে বলে দিচ্ছি যে কি, যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের চারপাশে সমুদ্রের জলরাশির মধ্যে যে চক্রাকার একটা আবর্তন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। মানে কি, এরকম হচ্ছে চক্রাকার আবর্ত দেখতে পাওয়া হয় না, দেখবে তুমি যদি একটা জলকে যদি এরকম ধরে তার মধ্যে গুলিয়ে দাও, দেখবে কিছুক্ষণ কিন্তু তার মধ্যে একটা চক্র তুমি দেখতে পাবে, তাই না। এবার এর মধ্যে দেখবে তুমি যদি কিছু একটা ফেলো, সেটাও কিন্তু এই সমুদ্র এই জলের ঘূর্ণিটা যেরকম করে ঘুরছে তার সঙ্গে কিন্তু সেরকমভাবে ঘুরতে থাকবে। ঠিক তেমনি যে হচ্ছে ক্রান্তীয় উচ্চচাপ বলয় ও মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ে সমুদ্রের মধ্যে কিন্তু এরকম একটা চক্রাকার গতি কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে। এবার এই চক্রাকার গতি কিন্তু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু বাঁ দিকে বেঁকে যায়। আর এর মধ্যে যখন এরকম ঘূর্ণির সৃষ্টি হয়, তার মধ্যে যদি কোনো অন্তঃস্রোত আসে, তারও কিন্তু মানে দিক কিন্তু বিক্ষিপ্ত হয়, ঠিক আছে। তাহলে সমুদ্র তলদেশের প্রকৃতি কিন্তু এইভাবে কিন্তু সমুদ্রের হচ্ছে মানে স্রোতকে কিন্তু প্রভাবিত করছে।
এটার উত্তর হিসাবে মানে উদাহরণ হিসাবে কি বলতে পারি, প্রত্যেকটা কিন্তু উদাহরণ দেবে, নাহলে কিন্তু তোমাদের পুরো নাম্বার দেবে না। যে উত্তর নিরক্ষীয় স্রোত মধ্য আটলান্টিক শৈলশিরায় বাধা পেয়ে কিন্তু ডান দিকে বেঁকে যায়। কারণ একটু আগেই আমি বলেছি এই চক্রের মানে ফলে কিন্তু কী হয়, সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে কিন্তু বাঁ দিকে বেঁকে যায়। ঠিক তেমনি উত্তর নিরক্ষীয় স্রোত, কারণ আগেই বলেছি নিরক্ষরেখার উভয় দিকে, উত্তর দিকে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ দিকে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়ে থাকে। এই উত্তর নিরক্ষীয় স্রোতটা যখন প্রবাহিত হয় তখন সেটা কি হয়, যে মধ্য আটলান্টিক শৈলশিরার মধ্যে কিন্তু বাধা পেয়ে সেটা ডান দিকে কিন্তু বিক্ষিপ্ত হয়, উত্তর গোলার্ধে যেহেতু সেটা ডান দিকে কিন্তু বিক্ষিপ্ত হয়ে যায়। তাহলে এইভাবেই কিন্তু সমুদ্র তলদেশের প্রকৃতি সমুদ্রের মানে স্রোত সৃষ্টিতে ভূমিকা পালন করে থাকে। নেক্সট হচ্ছে বরফের গলন। বরফের গলনটা কি, দেখো বরফের গলন মানে কি, বরফ গলে যায়। তাহলে বরফ গলে গেলে কি হবে, তাহলে নিশ্চয়ই সমুদ্র জলতলের উচ্চতাটা বৃদ্ধি পাবে। যেখানে জল এতটা ছিল, ধরো বরফ গলে যাওয়ার ফলে আরও এতটা সেটা বৃদ্ধি পেল। তাহলে যখনই সমুদ্রের মধ্যে এরকম জলতল বৃদ্ধি পাবে তখন সেটা কি হবে, সেই জলটা বিপুল পরিমাণ জলরাশি, যেখানে হচ্ছে তার সমতা বজায় রাখার জন্য, যেখানে হচ্ছে কম জলরাশিযুক্ত অঞ্চলের দিকে কিন্তু সেটা প্রবাহিত হতে বাধ্য হবে। যেমন ধরো তুমি যদি এক বালতি যদি জল রাখো, ঠিক আছে, তার মধ্যে যদি তুমি ক্রমাগত যদি জল ঢালতেই থাকো, সেই জলটা কিন্তু এক সময় ওভারফ্লো হয়ে নিচে পড়ে গিয়ে কিন্তু নিজের মতো করে কিন্তু ভেসে যেতে থাকবে, তাই না? ঠিক সমুদ্রের মধ্যেও তাই হয়। যদি কোনো কারণে বরফের গলনের ফলে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পায়, তখন কিন্তু সেই সমতা বজায় রাখার জন্য সেটা কিন্তু অন্য অঞ্চলের দিকে বা স্বল্প জলযুক্ত অঞ্চলের দিকে কিন্তু সেটা প্রবাহিত হতে থাকে। ঠিক তেমনি সমুদ্রের ক্ষেত্রেও তাই হয়, যে সমুদ্র জলতলের উচ্চতা যদি বৃদ্ধি পায় সেটা কিন্তু হচ্ছে মানে কম জলরাশি সমন্বিত অঞ্চলের দিকে কিন্তু প্রবাহিত হয়। তাহলে এই যে অ্যাকচুয়াল প্রবাহিত হওয়া মানেই সেটা স্রোত। তাহলে এই কারণে বা সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। নেক্সট আছে দেখো হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবনটা কি, ঠিক এর উল্টো, বরফের গলনের ফলে যখন মানে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বাষ্পীভবনের ফলে কি হবে, তার মানে জলতল হচ্ছে হ্রাস পাবে। মানে ধরো যেখানে বাষ্পীভবনের ধরো জল এতটা ছিল, পরবর্তীকালে হচ্ছে বাষ্পীভবনের ফলে কিন্তু প্রায় এতটা কিন্তু কমে গেল, তাই না? তার মানে কি, জলস্তর নিচু হয়ে গেল। এর ফলে তখন কি হয়, উচ্চ জলতল থেকে নিম্ন জলতলের দিকে কিন্তু সমুদ্র স্রোত সঞ্চালিত হয়। আমরা কি জানি, পৃথিবীর সব কিছু একটা ভারসাম্য বজায় থাকে। যেই এখানে জল কমে গেল, ধরো যেখানে বরফের গলনের ফলে জলতলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, সেখান থেকে জল কিন্তু এখানে তখন চলে আসে সমতা বজায় রাখার জন্য। তার মানে কি, ঠিক বরফের গলনের বিপরীত হলো হচ্ছে বাষ্পীভবন। মানে বরফের গলনের উচ্চতা বাড়ছে, ফলে কম জলস্তরযুক্ত অঞ্চলের দিকে যাচ্ছে, আর বাষ্পীভবনের ফলে জলতলের উচ্চতা হ্রাস পাচ্ছে। ফলে হচ্ছে যেখানে হচ্ছে জলতলের উচ্চতা বেশি, সেখান থেকে জল হচ্ছে কম উচ্চতাযুক্ত অঞ্চলের দিকে কিন্তু চলে আসে। তাহলে এইভাবে কিন্তু বাষ্পীভবন সমুদ্র স্রোত সৃষ্টিতে সাহায্য করে। তাহলে এইভাবেই কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়। তোমাদের পরীক্ষা যখন দেবে, যে কোনো 5টা লিখতে দেয়, তোমরা এই 10টার মধ্যে যে কোনো 5টা কিন্তু তোমরা লিখতে পারো। বিশেষ করে যেগুলো হচ্ছে পৃথিবীর আবর্তন গতিটা কিন্তু তার মধ্যে অবশ্যই কিন্তু রাখবে, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আরেকবার ভালো করে দেখে নিও, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আমি পরের ভিডিওতে এটার নোটটা কিন্তু দিয়ে দেবো। আর এই ভিডিওটা দেখার আগে অবশ্যই পার্ট 1টা দেখো, আর অন্তঃস্রোত বহিঃস্রোত কাকে বলে সেটা কিন্তু সেই ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। কারণ আগে ছোটো ছোটো জিনিসগুলো দেখে নিয়ে, যেমন সমুদ্র স্রোত বা সমুদ্র তরঙ্গ কাকে বলে সেই ভিডিওটা দেখবে। তারপর এই ভিডিওর পার্ট 1 অন্তঃস্রোত বহিঃস্রোত, এইগুলো ভালো করে দেখলেই কিন্তু তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ একটাও যদি ভিডিও তোমরা বাদ দাও, তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে তোমাদের বুঝতে সমস্যা হবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, প্রত্যেকটা ভিডিও কিন্তু তাহলে তোমরা পেয়ে যাবে। তোমাদের আলাদা করে বাইরে থেকে পড়ার বা বোঝার কিন্তু কোনো আর দরকার নেই। কারণ হচ্ছে আমি শর্ট কোশ্চেন যা দেবো তোমাদের সমস্ত 10 ইয়ার্স থেকেই আমি দিই, ফলে আলাদা করে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো সলভ করার কোনো দরকার নেই। তোমরা এখান থেকে পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে, তোমরা প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে।